এসএসসিটা পাশ করি 90-তে। তখন আমার একটা মানে এই গিটার কেনার খুব একটা ইয়ে হয় আর কি। গিটার কেনার বিষয়টা আমি অনেক আগে থেকেই বাসায় বলতাম যে আমাকে একটা গিটার কিনে দাও, এই সেই। যখন ফাইনালি আমি এসএসসি দিলাম তখন মা রাজি হলেন আর কি, যে আচ্ছা ঠিক আছে তোমাকে দিব আমি। তারপর আমি চিন্তা করলাম যে গিটার যে আমি কিনবো, আমি তো আসলে চিনি না গিটার। তো তখন আসলে আমাদের পাড়ায় অ্যাকচুয়ালি ওই নিলয়দা যেহেতু থাকতেন এখানে, তো সব গিটারিস্টরাই ওনার কাছে আসতো। মানে ইভেন সব পপুলার মানুষজন, আয়ুব বাচ্চু, তারপরে সবাই ওনার কাছে আসতো। দে ওয়ার ফ্রেন্ডস আসলে। তো আমিও ভাবলাম যে আচ্ছা নিলয়দা যেহেতু আছেন, যে আমি একটু ট্রাই নিয়ে দেখি, যে উনি ওনার কাছে গিয়ে বলি যে আমি একটা গিটার কিনতে চাই এবং শিখতে চাই। তো খুব একটা লং শট, কারণ এরকম তো অপরিচিত কেউ ইয়ে গিয়ে বলবে ইয়ে। তো উনি একটা স্কুল ছিল আমাদের এখানে, কিন্ডারগার্টেন স্কুল ছিল। বন্ধের যে দিনগুলো ছিল, ফ্রাইডে স্যাটারডে, এই দিনগুলিতে উনি ক্লাস করতেন, ক্লাস নিতেন আর কি ওইখানে। তো আমি ওইরকম একদিন ক্লাসের দিন ওনার কাছে যাই আর কি। গেলাম ওনার কাছে, গিয়ে দেখলাম ক্লাস হচ্ছে, চারিদিকে সবাই গিটার বাজাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো এই তারপর ওনার সাথে একটা ক্লাস শেষ করলো। দেন ওনারা দুজন মিলে খুব একটা সুন্দর একটা জ্যাম করলো, ওইখানে আমাদের কিছু কনভারসেশন হয়। তারপরে আমি ওনাকে বললাম যে আমি একটা গিটার কিনতে চাই, এই সেই। তো উনি খুব অবাক হলেন যে মানে গিটার কিনতে চাই, তুমি আমার কাছে আসছো, তুমি গিটার কিনতে যাবা, তুমি সায়েন্স ল্যাবে যাও অথবা গিটারের দোকানে যাও। তো আমি বললাম যে আমি তো চিনি না, এই সেই ইত্যাদিতে। তো ওনাকে কোনোভাবে আমি কনভিন্স করতে পারলাম আর কি, যে উনি রাজি হন আমাকে গিটারটা কিনে দিতে। আমার সাথে কথা বলতে বলতে যে দেখে যে আমি খুব অনেক গান শুনি, ওই এই সেই ইত্যাদি। তো মানে আমার একটা কালেকশন দেখতেই পাচ্ছেন আপনারা। আমার সাথে ওনার সম্পর্কটা অ্যাকচুয়ালি মোর স্টুডেন্ট টিচারের থেকে বেশি আমরা মানে লিসেনার প্যাটার্নে আমাদের বেশি সম্পর্কটা ছিল। ওনার যে বাবা ছিলেন, উনিও একজন মিউজিশিয়ান। বাংলায় যে নোটেশনগুলি করা ছিল, যে নজরুল সঙ্গীত, উনি এগুলি নোটেশনগুলি উনার করা, ওনার বইও আছে অনেকগুলি। তো উনি একজন লেজেন্ডারি ফিগার অ্যাকচুয়ালি, সুধীন দাস ওনার নাম। আর ওনার মা ছিলেন, উনিও একজন সিঙ্গার ছিলেন। তখন একটা ওয়েস্টার্ন মিউজিক শোনার একটা চল ছিল, মানে খুব ইয়ে ছিল, মানে উৎসাহী ছিলাম আমরা যে ওয়েস্টার্ন মিউজিকগুলি হচ্ছে। এবং গিটার বেজ উনি তো উনি অনেক ধরনের গিটারিস্টদের, মানে শুধু ইলেকট্রিক গিটার না, যেমন অ্যাকোস্টিক গিটার, পাকো ডি লুইসিয়া, অ্যালদিমিওলা, এগুলি, জন ম্যাকলাফিন, এগুলির উনি ফ্যান ছিলেন খুব বেশ ভালোই। এবং উনিও ওনারও গিটারের প্রতি আগ্রহটা ছিল। এবং উনি একজন, আমার সম্ভবত যতটুকু মনে আছে, কোরিয়ান একজন ভদ্রলোকের কাছে উনি কিছু নোটেশন বা এই কর্ড, এগুলি তো আসলে আগে কোনো বই ছিল না অথবা কোনো ইয়ে ছিল না। আগে যদি কোনো গান তুলতে হতো বা কোন কর্ড বা কি জানতে হতো, সেটা শুনে শুনে জিনিসটা ক্যাপচার করতে হতো আর কি। উনি আসলে খুব বেশি এটা নিয়ে ইনভলভ থাকতেন, এই জন্যই সবাই ওনার আকর্ষণের বিষয়টাই ছিল ওইখানে আসলে, যে উনি একজন ডিফারেন্ট মানুষ ছিলেন, যে মানে সারা দিন রাত 24 ঘন্টায় এই ধ্যানের মধ্যেই, এটা আমরা ধ্যান বলতাম আর কি। উনি নতুন কিছু শুনতে চাইতো, বলতো আমাকে যে নতুন কে আছে বা নতুন কি ধরনের মিউজিক আছে। আমি বিভিন্ন ওয়ার্ল্ড মিউজিক কালেক্ট করতাম, যেমন আফ্রিকান মিউজিক বা ল্যাটিন। আমাদের এই পাড়াটা কিন্তু মানে সে সময়ই একটা ফেমাস পাড়া ছিল নিলয়দা থাকার কারণে। আমাদের এই পাড়া মানে গিটার পাড়া নাম ছিল তখন এটা, কারণ এইখানে নিলয়দা ছিলেন, কমল ভাইও আমাদের এই কাছাকাছি একটা জায়গায় ছিলেন, এই কলাবাগানেরই। সো এখানে সব ধরনের গিটারিস্টরা আসতো। আয়ুব বাচ্চু কিন্তু তখন ফেমাস গিটারিস্ট, কিন্তু তারাও তার কাছে আসছে আসলে। মানে বিষয়টা এরকম যে একটা ট্রিক্স অথবা নতুন কিছু যদি ওর কাছে আসলেই নতুন কিছু একটা দেখা যেত আর কি। সো গিটারিস্ট এই জন্যেই যে সে গিটারিস্টদেরও কিছু একটা নতুন দিতে পারছে, অথবা নতুন কোনো একটা ট্রিক্স অথবা নতুন একটা টেকনিক তাদের দেখাতে পারছে আসলে। পাকো ডি লুইসিয়া বললাম যে একজন গিটারিস্ট, ফ্লেমিঙ্গো গিটারিস্ট, এটা ওনার খুব প্রিয় ছিল। এল স্টুয়ার্ট নামে একজন সিঙ্গার আছে, ওনারও গিটারিস্ট একজন, খুব ভালো গিটার বাজাতো। এবং মানে গিটার বেস কিছু হলে ওটা তো অবশ্যই ওনার পছন্দ। ম্যামস্টিন ওনার পছন্দ ছিলেন, র্যান্ডি রোডস খুব পছন্দ ছিল। ওনার একটা গিটার ছিল,
অ্যাকোস্টিক একটা গিটার ছিল। তো ওই গিটারের মধ্যে র্যান্ডি রোডসের একটা ছবি লাগানো ছিল। তা আমি যখন প্রথম ওনার সাথে দেখা করতে গেছিলাম, তখন আমি গিটারটা দেখে খুব আবেগ আপ্লুত হয়েছিলাম। তখন আমাকে জিজ্ঞেস করছে, এই চিনো ওকে? তো তখন আমি বললাম যে হ্যাঁ, এটা র্যান্ডি রোডস, অজি অসবর্নে গিটার বাজাতেন, এই সেই। হ্যাপি আখন্দের সাথে তো ওনার খুব ভালো বন্ধুত্ব ছিল। অ্যাকচুয়ালি ওই যে গিটারটার কথা বলছিলাম, যেটা ওই গিটারটা আমাকে বলছিল যে ওইটা হ্যাপির গিটার, ওইটা হ্যাপি বাজাতো আর কি, সেটার স্মৃতিতেই ওই গিটারটা উনি ইয়ে করে। এই কথা বলতে বলতে উনি খুব ইমোশনাল হয়ে গেছিলেন আসলে, যে হ্যাপির কথা উঠলেই উনি ইমোশনাল হয়ে যেতেন আসলে। রক থেকে শুরু করে যে ল্যাটিন, পিঙ্ক ফ্লয়েড, ডিপ পার্পল, ম্যামস্টেনের কথা বললাম, হ্যাঁ এই ধরনের জিনিস উনি শুনতেন। 2টা ব্যান্ড করেছিলেন বোধহয়, সম্ভবত আমার যতটুকু মনে আছে, ট্রিলজি অ্যান্ড নর্মস। তো ওই 2টা ব্যান্ডই তাদের অ্যাক্টিভিটি বেশ ভালো ছিল, শোও কিছু করেছিল, কিন্তু কখনো রেকর্ডিং হয় নাই আসলে। সোনারগাঁয়ে অনেকগুলি শো করতো, রেগুলার কিছু শো হতো, এবং নীলয়দা অনেকগুলি শো করেছেন এখানে। তো এইখানে তাকে মোটামুটি ধরে নিয়ে যেতে হইতো। যে আমি যখন গিটার শিখতে গেছিলাম, যে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, যে প্রথমে আমি ভাবলাম যে আমি নীলয়দার কাছে গিটার শিখতে গেলাম, এখন তো আমার কোনো অসুবিধা নাই, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখে ফেলবো, ইত্যাদি ইত্যাদি। তো আমি যখন প্রথমে ওনার কাছে গেলাম, তো ফার্স্ট লেসনটাই এত টাফ যে ওইটা পার হয়ে যে আরেক জায়গায় সেকেন্ড স্টেপে উঠবো, সেটাই খুব একটা কঠিন বিষয় ছিল আর কি। মানে আমি যদি বলতে চাই যে গিটার ফ্রেটে প্রথমে এবার ধরে এই যে এই আঙ্গুলটা দিয়ে এই হ্যামার অন করতে হবে, যে এটা 50 টাইমস, এটা 75 টাইমস, এটা 100 বার, এভাবে করে আমার সাউন্ড বের করতে হবে। এই যে লেসন, এটা পার করলে তো আমি তো এটা করতে গিয়ে আমার খবর হয়ে গেছিল। আমি আবার নীলদের পরের সপ্তাহে গিয়েছি, হয় নাই। বলছে বাজা, আমি বললাম যে বাজানোর চেষ্টা করলাম, হয় নাই। তো আবার আবার ইয়ে কর, তাই আমি বললাম যে আমার কিছু কর্ড টর্ড দেন, সেভাবে না শিখি আমি। কর্ড বহুত দেরি আছে, আগে এগুলি করো, আগে এটা করবা, তারপরে স্পাইডার যেভাবে নামবে সবগুলো, দেন তোমার হ্যান্ড ফ্রি করাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল আর কি। তারপরে না অনেক দূর পথ পার দিয়ে আসতে হবে আর কি। সো হ্যাঁ, উনি এই বিষয়ে স্ট্রিক্ট ছিলেন, শর্টকাটের কোনো ওয়ে ছিল না ওনার কাছে। উনি প্যাগানিনির খুব বড় ফ্যান ছিলেন, প্যাগানিনি একজন ক্লাসিক্যাল কম্পোজার। সো ওই ওই ক্লাসিক্যাল বিষয়টা উনি খুব বেশি প্রেফারেন্স দিতেন। সেখানে ওই যে ম্যামস্টেনের কথা বললাম, ম্যামস্টেন যেহেতু নিও ক্লাসিক্যাল গিটারিস্ট, নিও ক্লাসিক্যাল কিন্তু আমাদের দেশেও কিন্তু উনি বলা যায় যে ওয়ান অফ দ্য লিডিং নিও ক্লাসিক্যাল, মানে তখন তার কেউ ছিল না অ্যাকচুয়ালি, উনি ফার্স্ট নিও ক্লাসিক্যাল গিটারিস্ট আর কি, মানে গিটারে ক্লাসিক্যাল প্লে করবে কিন্তু ইলেকট্রিক গিটারে আর কি। এবং আমি যদি কোনো ক্যাসেট তার কাছে নিয়ে যেতাম, ধরেন আমি প্রথমে তার কাছে যে তখন রজার ওয়াটার একটা অ্যালবাম করেছিল, লাইভ ইন বার্লিন করেছিল, তো ওই ক্যাসেটগুলি ওনাকে আমি দিয়েছিলাম। তখন উনি ওই উৎসাহ নিয়ে বলেছেন, হ্যাঁ এইটা তো আমি শুনতে চাইছিলাম, আনসো, ভালো হয়েছে। এখানে একজন বাঁশি বাদক আছে, জেমস গ্যালোওয়ে নাম, আমার খুব প্রিয়। তো মানে উনি কিন্তু খুব ডিস্টিংক্ট ছিলেন, মানে উনি জানে যে ইয়ে, আর এমন মানুষকে উনি চিনে যে এটা আসলে ওই তখনই আমার সাথে কথা হয়েছে, তুমি এটা চিনো? আমি বললাম না, আমি চিনি না, তো এটা কে? তখন উনি বলছে, হ্যাঁ তুমি চিনো না, তাহলে তো অনেক বড় বিষয়। এটা নিয়ে আমার সাথে ঠাট্টা করছে, কারণ আমাকে যেটাই জিজ্ঞাসা করে আমি সেটারই অ্যান্সার দিতে পারি, মানে মিউজিক নিয়ে। তো উনি আবার জেমস গ্যালোওয়ের কথা যখন আসলো, তখন বললো যে চিনো? আমি বললাম না, চিনি না। তো বলছে, হ্যাঁ আমি তোমার আগে শুনছি, এই সেই। বাঁশি বাদক এই অ্যালবামে বাজিয়েছে, এবং সেটা নিয়ে উনি এত ডেপথে জিনিসগুলি ইয়ে করতে। আর আগেকার কিছু ক্যাসেট ছিল, সেই ক্যাসেটগুলিতে ওই লিরিক থাকতো, কে বাজাইছে ইয়েগুলি ওই লেখা থাকতো। ওনাদের সবচেয়ে বড়, মানে আগেকার মিউজিশিয়ান যারাই ছিলেন, তাদের সবচেয়ে বড় বিষয় ছিল ওনারা খুব ভালো লিসেনার ছিলেন। ওনাদের মানে কানটা খুবই ভালো ছিল। গিটারটা ওনার হাতে দিলে হি ইজ এ ডিফারেন্ট ম্যান আসলে, মানে সাথে সাথে উনি চেঞ্জ হয়ে যায় আসলে। ওনার ভঙ্গি অ্যান্ড প্লেয়িং সব কিছুই একটা মিস্টিক্যাল একটা বিষয় ছিল আসলে। উনি তো একজন মিথই বলা যায় আসলে। আমাদের দেশে কিভাবে মিউজিকটা শুরু হলো, কোথা থেকে আমরা প্রথম ব্যান্ডকে এই আড্ডাগুলি কিন্তু আমি নীলয়দার বাসায় গিয়ে বিভিন্ন মানুষের আড্ডায় শুনছি। শিবলি ভাই যাইতেন ওইখানে, আমার মনে হয় না যে নীলয়দার
সাথে গিয়ে মানুষ অন্য কোনো আলাপ কেউ কোনো দিন করেছে আসলে। সো সেইখানে সেই জন্যই আসলে উনি একটু সবার থেকে একটু আলাদা আসলে। ফরিদ নাসির বাবু ভাই, টুলু ভাই, ওনার দুজন তো বোধ হয় ওনার 2টা ক্যাসেটের মিউজিক ওনার দুজনের করা, আর বাচ্চু ভাইও গিটার বাজিয়েছেন ওই অ্যালবামে। নীলয়দাকে নিয়ে আমরা একটা বই করেছিলাম, আমি এবং হক ফারুক। তো সেটা করারও উদ্দেশ্য এরকমই একটা বিষয় ছিল যে আমরা একটা স্মৃতিচারণমূলক একটা কিছু করতে চাই আসলে। অ্যাকচুয়ালি আমি নীলয়দাকে নিয়ে প্রথম লিখি, আমার প্রথম যেই বইটা থাকে রকযাত্রা নামে, তো সেই বইটা আমি শুরুই করেছিলাম যে অ্যাকচুয়ালি আমার সাথে নীলয়দার যে ঘটনাগুলি, আমি কীভাবে মিউজিকের সাথে জড়িত হলাম, অ্যান্ড এই বাংলাদেশের সেই সময়ে মিউজিকের প্রেক্ষাপটটা কেমন ছিল, সেই গল্পগুলি আমি আমার প্রথম গল্পটায় আমি লিখি। সেখানে আমি নীলয়দাকে নিয়ে কিছু জিনিস লিখেছিলাম আর কি। তো আমরা যখন এই যে বাংলার রক মেটাল বইটা করেছিলাম, যে সব ব্যান্ডগুলিকে নিয়ে একটা প্রোফাইল বই করেছিলাম আর কি, তো তখনই ওইটাও আমি এবং হক ফারুক মিলে করেছিলাম। তো তখন এটা করতে গিয়েই আমাদের হঠাৎ মনে হলো যে নীলয়দার স্মৃতিকে নিয়ে আমরা যদি একটা কিছু করতে পারি। তখন আমরা বেশ কয়েকজন নীলয়দার স্টুডেন্ট এবং নীলয়দার সাথে সম্পর্ক ভালো ছিল এরকম কয়েকজনকে নিয়ে আমরা একটা বই করি। যেমন এখানে কমল ভাই লিখেছেন, ফুয়াদ নাসির বাবু লিখেছেন, ফুয়াদ ইবনে রাব্বি ভাই লিখেছেন, সাইদ করিম ভাই লিখেছেন গিটারিস্ট, বাবনা ভাই লিখেছেন ওয়ারফেজের, তারপরে রুমি ছিল ড্রামার, রুমি তো মারা যাওয়ার আগে সে আমাদের একটা লেখা দিয়ে গেছিলো এখানে, তো সেই তার একটা লেখা আছে। আর তার একজন স্টুডেন্ট ছিল রেজাউল রাসেল, তারা লিখেছে। আর আমার একটা গল্প আছে এখানে। আমি মেইনলি রকযাত্রায় যেই গল্পটা লিখেছিলাম সেই গল্পটাই এখানে আমি ইংরেজিতে লিখেছিলাম আর কি। তো এই ইয়ে করেই আমরা নীলয়দার বইটা পড়েছিলাম আর কি।